চাকরির পরীক্ষায় যে সমস্ত শতকরা থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে, আমি কয়েকটি পরীক্ষার কোশ্চেন এখানে আলোচনা করব। সেই সাথে সাথে সব শতকরা কয়েকটি টাইপ আলোচনা করব। তো আমি প্রশ্নগুলো ঘেঁটে যেটা বুঝেছি সেটা হচ্ছে শতকরা থেকে মানে সাধারণ টাইপ, যেটা নর্মাল টাইপের শতকরা প্রশ্ন, এই প্রশ্নগুলো বেশি এসছে এবং স্পেশাল টাইপ সেটা খুবই কম পরীক্ষায় আসে দেখলাম। তো আমি স্পেশাল টাইপটা আবার কয়েকটি ধাপে আলোচনা করব, আর নর্মাল টাইপের কয়েকটা প্রশ্ন যেটা আমাদের সাধারণ আইডিয়া থেকে হয়ে যায়, এগুলোর জন্য কোনো শর্টকাট মেথড লাগে না, শুধুমাত্র প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে যত বেশি প্র্যাকটিস করা যাবে তত এগুলো খুব কম সময়ে হয়ে যাবে। এই ধরনের কিছু প্রশ্ন প্রথমে আলোচনা করব, তারপর আমি ওই স্পেশাল টাইপগুলো আলোচনা করব, যেগুলো দিয়ে শতকরা সমস্ত প্রশ্ন তোমরা সমাধান করে ফেলতে পারবে। তো এখানে প্রথম প্রশ্নটা রয়েছে, 1 ঘন্টার কত শতাংশ 1 মিনিট 48 সেকেন্ড। তো 1 মিনিট মানে 60 সেকেন্ড আর 48 সেকেন্ড, তার মানে হচ্ছে 108 সেকেন্ড, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। কত শতাংশ বলেছে, তাই আমি 100% দিয়ে গুণ করব, করলেই আমার হয়ে যাবে। এইটার জন্য তোমার আলাদা করে কোনো শর্টকাট মেথড মনে রাখতে হবে না। খেয়াল করো, 1 মিনিট 48 সেকেন্ড, 1 মিনিট মানে 60 সেকেন্ড, আর 48 সেকেন্ড যোগ করেছি 108 সেকেন্ড, আর 1 ঘন্টার বলেছে তাই 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, সেইটা নিচে দিয়েছি। কত শতাংশ, 100 দিয়ে 100% দিয়ে গুণ করে দেবো। এইবার এটা গুণ করে কাটাকাটি করে যা হবে তাই। তোমরা কাটাকাটি করতে পারো, 100 দিয়ে কাটাকাটি করলে এটা 36, এটা 36 দিয়ে কাটাকাটি করলে 3, তাহলে 3%। এর জন্য আলাদা কোনো শর্টকাট মেথড দেখার দরকার নেই। শোনো, আমাদের শর্টকাট মেথড যদি দেখি, একটা করে চ্যাপ্টারে আমার প্রচুর শর্টকাট মেথড রয়েছে। তো আমি চাইছি যে যেগুলো শর্টকাট মেথড ছাড়া করা যাবে, যেগুলো সাধারণ আইডিয়া দিয়ে হয়ে যাবে, সেগুলোর জন্য শর্টকাট মেথড মুখস্থ রাখার দরকার নেই। এত প্রচন্ড তোমার মানে প্রচুর সংখ্যক তোমার মেথড মুখস্থ রাখতে হবে, যাতে করে তুমি মানে পরীক্ষার খাতায় গিয়ে নামাতে পারবে না। ওই জন্য সাধারণ মেথডে যেগুলো হবে সেগুলো সাধারণ মেথডে করার চেষ্টা করবে। এটা আমার মানে পার্সোনাল মতামত আর কি। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, দ্য গ্রেটেস্ট নম্বর অফ এই সংখ্যা না, তোমাকে বলা হয়েছে যে এইগুলোর মধ্যে কোনটি বড়। তো প্রথমটা রয়েছে 4-এর এত পার্সেন্ট, দ্বিতীয়টা রয়েছে 5000-এর এত পার্সেন্ট, তৃতীয়টা রয়েছে 8-টার এত পার্সেন্ট, আর চতুর্থটা কিছু করতে হবে না। এটার জন্য শর্টকাট মেথড দরকার নেই, আমি তোমাকে খুব সহজে কি করে বলা যায় সেটা দেখিয়ে দিচ্ছি। খেয়াল করো, রয়েছে 4-এর এই পার্সেন্ট, তাহলে তুমি কি করবে, 4 গুণ এইটা, তোমার এই খুব সহজে বুঝতে পারছো যে এটা হচ্ছে 103। তাহলে পার্সেন্টেজ করলে কি হবে, ওই যে আমাদের নিচে 100 দিয়ে গুণ হয় সেটা। তাহলে এইটা তুমি বুঝতে পারছো, তোমার অ্যান্সার হচ্ছে 4/3। কি করে দেখো, এটা কেটে যাবে, 4/3। আমি আরো একবার বলে দিচ্ছি, 4 গুণ 100/3, যেহেতু পার্সেন্ট রয়েছে তার মানে 100 দিয়ে ভাগ, তাহলে 4/3। আর 5000-এর 2%, তাহলে কি করবে, 5000 গুণ 2 নিচে 100, তুমি এই কাটাকাটি করলে কত হবে, তোমার 100 বেরোবে। আর একটা রয়েছে 200.8 এর 45%। তো এটা থেকে আমরা যদি কাটাকাটি করি, মানে আমি একটা নর্মাল আইডিয়া দিচ্ছি, 100 দিয়ে 200, তার মানে 2 পয়েন্ট সামথিং আসবে, তার মানে এটা 90.something আসবে। এরপর আর ওটা যেটা রয়েছে 121 3/4, তাহলে কি হবে, 121ই তো বড়, এগুলো তো ছোট, তাহলে গ্রেটেস্ট নম্বর হচ্ছে তোমার এটা। পরের প্রশ্ন, কোন সংখ্যা 2/3 অংশের মান 36 হলে
সংখ্যাটির 25% এর মান কত। তো আমরা এই ক্ষেত্রে প্রথমে সংখ্যাটা বের করব যেটা মান বলে দিয়েছে, আর এই অংশটাকে জাস্ট উল্টে গুণ করে দেবো, দিলেই সংখ্যাটা বেরিয়ে যাবে। তুমি এখানে দেখে নাও যে সংখ্যাটা হচ্ছে তোমার 54। এবার সংখ্যাটা 25%, তার মানে একে গুণ করব কত দিয়ে? 25% মানে অ্যাকচুয়াল 1/4 দিয়ে গুণ করলে হয়। তাহলে এটা হবে 27, 2 দিয়ে ভাগ করলাম, তাহলে হবে 27 2 মানে 13.5। এগুলো খুব শর্টে হয়ে যাবে, এগুলোর জন্য তোমার শর্টকাট কোনো মেথড লাগবে না। এরপর 6 লিটার জল 144 লিটার দুধের সঙ্গে মেশানো হলো, তাহলে সম্পূর্ণ মিশ্রণে কত শতাংশ দুধ আছে? তো তোমার দুধ আছে 144 লিটার, আর সম্পূর্ণ তোমার মিশ্রণের পরিমাণ হচ্ছে 150। তাহলে একে পার্সেন্টেজ আনতে গেলে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ, এটা করলেই হয়ে যাবে। খেয়াল করো, এবার এটা কাটাকাটি করে নেবে, নিলে হয়ে যাবে। আমি তোমাকে একটু হেল্প করছি। তো 50 দিয়ে কেটেছি, এটা 3 4 12, 3 8 24, তাহলে 96% তোমার দুধ আছে। তো এগুলো প্রত্যেকটা প্রশ্ন কোনো না কোনো পরীক্ষায় কিন্তু এসেছিল। পরের প্রশ্ন বলা হয়েছে একটি গ্রামের জনসংখ্যা 25,000, তার 1/5 ফিমেল। তার মানে তুমি সঙ্গে সঙ্গে লিখে ফেলবে ফিমেল হচ্ছে 25,000কে 5 দিয়ে ভাগ করলে 5,000, তাহলে বাকিটা মেল, এটা 20,000। তোমাকে তারপর বলা হয়েছে যে এই মেলের 5% তোমার আনএডুকেটেড, তাহলে 5% যদি আনএডুকেটেড হয় তাহলে এটা হবে কত? 1,000 জন, তাহলে অশিক্ষিত। আর এর হচ্ছে 40% আনএডুকেটেড, তাহলে এটা হবে 2,000 জন হচ্ছে আনএডুকেটেড। তাহলে টোটাল অশিক্ষিত হচ্ছে 3,000, তাহলে শিক্ষিত কত হবে? তোমার 25,000 থেকে 3,000 বাদ দিলে 22,000। আমাদের বের করতে বলা হয়েছে যে কত পার্সেন্ট হচ্ছে শিক্ষিত। এটা ভুল লিখেছি, এটা এডুকেটেড হবে। এডুকেটেড হচ্ছে কত পার্সেন্ট? তাহলে এখানে তোমার টোটাল এডুকেটেড 22,000 আর টোটাল পপুলেশন 25,000, এটা কিন্তু 100% করলেই হয়ে যাবে। খেয়াল করো, 25 4 100, তার মানে 88% হচ্ছে তোমার এডুকেটেড। এরপর বলছে একটি পরীক্ষায় একটি স্টুডেন্ট 33% নম্বর পেয়ে, ম্যাক্সিমাম নম্বরের 33% পেলে সে পাস করবে। সে 125 নম্বর পেয়েছে এবং ফেল করেছে 40 নম্বরের জন্য, তাহলে ম্যাক্সিমাম মার্কস কত পরীক্ষায়? তাহলে 33% পেলে পাস, আর সে পেয়েছে 125 পেয়ে 40 নম্বরের জন্য ফেল করেছে, তার মানে আমার পাস মার্ক কত হবে? 125 প্লাস 40, তাহলে হচ্ছে 165 পেলে পাস। এবার আমার টোটাল নম্বরের 33% হচ্ছে 165, তার মানে টোটাল নম্বর কত? এগুলো একদম শর্টকাটে হয়ে যায়, যে টোটাল নম্বর হচ্ছে 100 নিচে 33। খেয়াল করো, 33% কে উল্টে লিখতে হবে যেহেতু টোটাল নম্বর বের করছি, তাহলে এটা কাটাকাটি করলে হবে 500, তাহলে টোটাল নম্বর হচ্ছে তোমার 500 নম্বরের পরীক্ষা। এরপরে বলা হয়েছে যে যদি একটা সংখ্যা x 10% লেস দেন অ্যানাদার নম্বর y, যদি y এর থেকে 10% কম হয় x এবং y 10% মোর দেন 125, আচ্ছা তাহলে y সমান কত? 125 এর সঙ্গে যোগ হবে 10%, 10% মানে 1/10 অ্যাকচুয়ালি, দেখো 1/10, এবার তার মানে দাঁড়াবে 125 প্লাস 12.5, তার মানে হচ্ছে 137.5। এইটা হচ্ছে আমার y। এরপরে বলেছে x ইজ লেস দ্যান 10% বাই y, তার মানে x হচ্ছে এর থেকে বিয়োগ হবে 10%।
খেয়াল করো, তোমার যদি সাধারণ আইডিয়া থাকে তাহলে তুমি খুব সহজে এই অঙ্কগুলো গুলো করে ফেলতে পারবে। তুমি শর্টকাট মেথড কত ব্যবহার করবে? তোমার সবটা যে মেথডে পড়ে যাবে, তাহলে প্রচুর তোমার মেথড মুখস্থ রাখতে হবে। তোমার তাহলে এই দুটো বিয়োগ করলেই হয়ে যাবে। গেল, তাহলে এটা হবে 0.75, যেহেতু এখানে 50 আছে তাহলে এটা 0.75। তাহলে তোমার অ্যান্সারটা একটু দেখো না, 0.75 দিয়ে যেটা আছে সেটাই হবে, বাকিটা আর বিয়োগ করার প্রয়োজন পড়ছে না। এরপর বলা হয়েছে যে একটা চিনির মিশ্রণে 3 লিটার মিশ্রণে 40% সুগার আছে। তো তাহলে এমনিতেই তুমি বের করে ফেলতে পারবে যে কতটা চিনি আছে। চিনি চিনি কতটা আছে, একদম ইজিলি তোমার বেরিয়ে যাবে যে 6.5 লিটার হচ্ছে তোমার চিনি আছে। তো 1 লিটার অফ ওয়াটার ইজ অ্যাডেড, তার মানে তোমার টোটাল পরিমাণ হয়ে গেল 4 লিটার। 1 লিটার জল মেশানো হয়েছে। দ্য পার্সেন্টেজ অফ সুগার ইন নিউ সলিউশন, তাহলে নিউ সলিউশনের পার্সেন্টেজ কত হবে? দেখো, চিনি যেটা ছিল টোটাল পরিমাণ 4 ইন্টু 100%, তাহলে এটা বের করলে হয়ে যাবে 25। এটা 5 5 25, তাহলে 30% অ্যান্সার হবে। তাহলে নতুন সলিউশনে চিনি আছে তোমার 30%। পরের প্রশ্ন, if 75% of the students are boys, এটা পড়ে আমরা কি বুঝলাম যে 75% বয়েজ, তার মানে হচ্ছে 25% আমার গার্লস। এবার বলেছে যে and the number of girls is, তাহলে 25% মানেই হচ্ছে 420। the number of boys is, বয়েজ কত হবে? দেখো, বয়েজ 75, 75টা আমি দেখতে পাচ্ছি এই 25-এর 3 গুণ, তার মানে জাস্ট, তাহলে 75% সমান এই 420-কে 3 দিয়ে গুণ করলেই হয়ে যাবে 1260। আর আমি আরো একবার বলে দিচ্ছি, if 75% of the student are boys and the number of girls is 420, তাহলে আমি বুঝতে পারছি যে 25% হচ্ছে গার্লস রয়েছে, সেটা সমান হচ্ছে 420। তাহলে বয়েজ কত? তাহলে দেখো, 25% মানে 420, তাহলে 75% মানে 3 গুণ হয়েছে, তাহলে এটাও 3 গুণ করতে হবে। হয়ে গেল। পরের প্রশ্ন, একটা এসি মেশিন যার দাম 15,000 টাকা, সেটা দুবার ডিসকাউন্ট দেওয়া হয়েছে, একবার 10% আর একবার 5%। তাহলে ডিসকাউন্ট দুবার দেওয়ার পরে তার দাম কত? তো 15,000 টাকা থেকে প্রথমে 10% ডিসকাউন্ট দিয়েছি, তাহলে কত দাম হবে? 10% মানে অ্যাকচুয়াল 1,500 টাকা, এগুলো মুখে মুখে পারা উচিত। 15,000 টাকা মানে একটা শূন্য বাদ, 10% মানে হচ্ছে একটা শূন্য বাদ। যদি বুঝতে না পারো তাহলে 10-এর নিচে 100, তাহলে এটা তুমি কাটাকাটি করলে সেই 1,500ই হবে। তাহলে অ্যাকচুয়াল একবারেই লিখবো, 15,000 থেকে 1,500 বাদ দিলে 13,500 টাকা। তাহলে একবার ডিসকাউন্ট দেওয়ার পর দাম হচ্ছে 13,500 টাকা। এবার দ্বিতীয়বার আবার ডিসকাউন্ট দেওয়া হবে, তার মানে বিয়োগ করব 5%। 5% মানে অ্যাকচুয়াল হচ্ছে এই দুটো শূন্য আউট হয়ে যাবে, যদি না বুঝতে পারো এইটা এটা কেটে যাবে। তাহলে হবে কত? 13,500 বিয়োগ এইটা গুণ করে দেখবে নিজেরা, 675 হবে। এই বিয়োগটা করলে হবে 12,825 টাকা। হয়ে গেল খুব ইজিলি। তো এগুলো যত প্র্যাকটিস করবে তত দেখবে হাতের স্পিডও বেড়ে যাবে। এই প্রশ্নটা আমি একটু বলবো, এটা এমনি শর্ট, আমার টাইপ 2 বা টাইপ 3 যে থিওরি রয়েছে সেটা দিয়ে হয়তো করা যাবে, তাও আমি এটা বলছি খুব ইজিলি। প্রথমে কোনো লোকের বেতন 50% কমানো হয়েছে, আমি মনে করছি বেতন 100 টাকা ছিল, 50% কমানো হয়েছে মানে 50 টাকা হয়ে গেছে। এবার তারপরে 50% বাড়ানো হয়েছে, তার মানে এখন কি করা হলো? 50% মানে এই 50 টাকার হাফ বাড়ানো হয়েছে, 50 টাকার 50% মানে 25 টাকা বাড়ানো হয়েছে। তাহলে এখন কত হলো? 75 টাকা।
প্রথমে শুরুতে ছিল 100 টাকা, এখন হয়েছে 75 টাকা। আমি আরো একবার বলি, শুরুতে বেতন ছিল 100 টাকা, 50% কমে গেছে মানে হাফ হয়ে গেছে, তার মানে 50 টাকা হয়ে গেছে। এইবারে যেটা হয়েছে তার 50% বাড়ানো হয়েছে, তার মানে 50 টাকার হাফ বাড়ানো হয়েছে, মানে 25 টাকা বাড়ানো হয়েছে। তাহলে এখন বেতন হলো 75 টাকা। তাহলে 100 থেকে কমে 75 হয়েছে, সুতরাং আমার বেতন কমেছে 25%। সুতরাং বেতন কমেছে 25%, এটা উত্তর হবে। এরপর এক ব্যক্তি লটারিতে 60,000 টাকা জিতেছেন। তিনি কর হিসাবে সরকার যদি 35% কেটে নেন, তাহলে তিনি হাতে কত পাবেন? একদম খুব ইজিলি, যে 35% কেটে নিয়েছে, তাহলে উনি হাতে পাবেন 65%। এবার তাহলে 60,000 টাকার 65% বের করতে হবে। তার মানে 60,000 গুণ 65 নিচে 100। এবার এটা গুণ করলে যা হবে তাই, তোমরা গুণ করে দেখবে। 6 × 30 শূন্য হাতে 3, 36, 3 39, তাহলে এটাই উত্তর হবে। এরপর পরের প্রশ্ন, এক ব্যক্তি তার আয়ের 4% দান করেন। তো আমি খুব শর্টে আমি মনে করছি টোটাল আমার 100% হচ্ছে টোটাল তার আয়, এটাকে 100% ধরছি। 4% দান করেছেন, তাহলে 96% বা 96 আছে। 96 টাকা 100-র মধ্যে তার এখন হাতে রয়েছে। এইটার আবার 10%, তার মানে এর যদি 10% করি, তাহলে দাঁড়াবে, এটা ব্যাংকে জমা রেখেছেন, তাহলে এটা হবে 9 টাকা 60 পয়সা। দেখো এটা এটা কাটাকাটি করলে 10, 10 দিয়ে ভাগ করলে 9 টাকা 60 পয়সা। তাহলে 96 থেকে বেরিয়ে গেল আবার 9 টাকা 60 পয়সা। তাহলে থাকবে কত? তুমি 96 থেকে 10 বাদ দিলে 86, 86 থেকে এই 0.6 বাদ দাও, দিলে হবে 85.4%। এইটা তার হাতে থাকবে। এখন আচ্ছা, না আমি ভুল বললাম, এটা 86, বিয়োগটা করলে 86.4% তার হাতে থাকবে। তাহলে তার হাতে রয়েছে বলছে 10,800 টাকা। এখন 100% হচ্ছে তার মাইনে, তাহলে এর সঙ্গে 100, এর নিচে হচ্ছে 86.4 দিয়ে যদি আমি গুণ করে দিই, তাহলে আমার তার টোটাল আয় পেয়ে যাব। এবার এটা মনে করো দশমিক তুলে দিলাম, দিলে এখানে হবে 10। এবার 108 দিয়ে কেটে দিচ্ছি। এই কাটাকাটিটা তুমি যত বেশি প্র্যাকটিস করবে, তত তুমি পেরে যাবে। দেখবে 108 দিয়ে এটা কাটলে হবে 100। এটা যদি 108 দিয়ে কাটি, তাহলে দেখো 8, 8, 8 আর 108 গুণ করো, দেখো 864 হবে, হয়ে গেল। এবারে 4, 25, 100, এটা 2, এটা 5, তাহলে হচ্ছে 125, তাহলে 12,500 টাকা হচ্ছে আমার তার আয় ছিল। এবার এক্স এর মাসিক আয় 25,000 টাকা। আমি এই প্রশ্নটা আর পড়ছি না, নিজেরা আগের প্রশ্নের মতো, তাই এটা তোমরা নিজেরা করবে। এরপর যদি একটি বর্গক্ষেত্রের বাহু 30% বাড়ানো হয়, তাহলে ক্ষেত্রফল কত বাড়বে? এই টাইপের অঙ্কগুলো খুব সহজে, আমার মানে পার্সোনাল মতামত, তুমি এইভাবে করো। এর জন্য আলাদা কোনো তোমার শর্টকাট মনে রাখতে হবে না। তুমি প্রথমে ধরে নাও বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 একক, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 100 একক। আমি এই 100 আনছি তার কারণ আমার ডাইরেক্ট যে অ্যান্সার আসবে সেটা শতাংশে চলে আসবে। তাহলে আমার ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গ একক। এবার এই বাহুর দৈর্ঘ্য 30% বেড়েছে, তার মানে 10 ছিল আর 30% বেড়েছে। তাহলে দেখো তুমি এই শূন্য এগুলো কেটে দিলে, তাহলে হয়েছে বাহু 13। তাহলে এখন এটা আগের ক্ষেত্রফল, এখনকার ক্ষেত্রফল 13 স্কোয়ার হবে, তাহলে 13, 13, 169 বর্গ একক। তাহলে দেখো ক্ষেত্রফল কত বাড়লো? 69। যেহেতু আমি প্রথমে 100 ধরে শুরু করেছি, তার মানে ডাইরেক্ট অ্যান্সার চলে এসছে 69%। হয়ে গেল। এই টাইপের প্রশ্নগুলো এইভাবে ধরে নিলে তোমার সুবিধা হবে। এরপর এ এর 40% সমান বি এর 60%। কিচ্ছু না, তুমি এ এর 40% মানে এর সঙ্গে 40 দিয়ে গুণ করে দাও, বি এর 40% মানে এর সঙ্গে 60 দিয়ে গুণ করে দাও। এবার তোমার বের করতে বলা হয়েছে এ বাই বি কত হবে, তাহলে কত হবে? 60 এর নিচে 40, তাহলে হবে 3 এর 2, 20 দিয়ে ভাগ করলে, তাহলে 3:2 হবে। ডাব্লিউবিসিএস পরীক্ষা প্রিলিমিনারিতে পড়েছে, এখানে প্রত্যেকটা প্রশ্ন কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে এসছে।
বাস ও ট্রেন ভাড়ার অনুপাত 4:5, তাহলে আমি মনে করছি বাস ভাড়া 400 টাকা আর ট্রেন ভাড়া হচ্ছে আমার 500 টাকা। তাহলে তোমার বলা হয়েছে যে বাসের ভাড়া 10% বেড়েছে। দেখো এর 10% মানে 40 টাকা, তাহলে বেড়ে কত হবে? 440 টাকা। এর 10%, এর 20% মানে 20% মানে 10% হলে 50 টাকা, 20% মানে হলে 100 টাকা। তাহলে এখন কত হবে? 500, 100, 600 টাকা। তাহলে নতুন বাস ভাড়ার অনুপাত বের করতে বলেছে, তাহলে এই দুটোর অনুপাত বের করলেই হয়ে যাবে। এই দুটোর অনুপাত কত হবে? 44:60। আর তুমি মনে করলে 4 দিয়ে ভাগ করো, তাহলে 11:15। দেখো 11:15 অ্যান্সার। এরপরে একটি ত্রুটিপূর্ণ যন্ত্রের সাহায্যে যার প্রকৃত ওজন ছিল 80 কেজি, সেটা যন্ত্রে দেখাচ্ছে 72 কেজি। তো তোমাকে ত্রুটির পরিমাণ শতকরা হিসাবে কত সেটা বের করতে বলা হয়েছে। তাহলে আমার 80 কেজিতে ত্রুটি হচ্ছে 8 কেজি। দেখো কম দেখিয়েছে 8 কেজি, যেহেতু 72 দেখিয়েছে তার মানে 80 বিয়োগ 72 মানে 8। 80 কেজির মধ্যে 8 কেজি ত্রুটি হয়েছে, তাহলে 100-র মধ্যে কত? 100 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে এটা তুমি মনে করলে 0 কেটে দিল, কেটে দিয়ে এটা কেটে দাও, তাহলে ত্রুটি হচ্ছে 10%। এরপর আমাদের শতকরা টাইপ 2। এই টাইপ 2 আমি এখান থেকে আমার আরো 3-4টে টাইপ আলোচনা করব, যে টাইপ গুলো দিয়ে বাকি যত রকমের প্রশ্ন রয়েছে, যেগুলো এই নর্মাল নিয়মে করতে গেলে হয়তো অনেক খাটনি হবে, সেইগুলো টাইপ 2 তে তুমি সূত্র আকারে মনে রাখতে পারো। কোন দ্রব্যের মূল্য x% বৃদ্ধি পেলে পরিবারের খরচ একই রাখতে হলে ব্যবহার কত কমাতে হবে, সেটা সূত্র হচ্ছে x/100 + x × 100 বাইরে পার্সেন্ট। ঠিক এইটার সমগোত্রীয় আরো দুটো রকম টাইপ রয়েছে। সমগোত্রীয় সেম টাইপ, এই সেম টাইপ থাকলে আমরা এই সূত্রটাই ব্যবহার করব। কি টাইপ? বলা হয়েছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা x% বেশি। দুটো সংখ্যা আছে, একটা সংখ্যা আরেকটার থেকে x% বেশি, আর দ্বিতীয় সংখ্যা তাহলে প্রথম সংখ্যা থেকে শতকরা কত কম। সেই টাইপের যদি প্রশ্ন থাকে আমার এই সেম সূত্র। তারপরেটা রয়েছে বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একই রাখবো, তাহলে একদিকের বাহু x% বৃদ্ধি পেলে অপর দিকের বাহু কত শতাংশ কমাতে হবে, সেটা সূত্র এই একটাই সূত্র। তাহলে সূত্রটা তোমাকে মুখস্থ রাখতে হবে। তোমার 3টে টাইপ বলা রয়েছে, এই 3টি টাইপে এই টাইপে যত প্রশ্ন থাকবে সব একটা সূত্র দিয়েই হয়ে যাবে। তাহলে সূত্র হচ্ছে x/100 + x, এই যত পার্সেন্ট প্রথমে বৃদ্ধি হয়েছে সেইটা উপরে লিখবো। এখানে আরো একটা কথা আলোচনা করার বিষয়, এখানে দেখো বৃদ্ধি লেখা রয়েছে, এই প্রত্যেকটা দেখো প্রথমটা বেশি লেখা রয়েছে। দেখো এখানে বলা রয়েছে বৃদ্ধি, বৃদ্ধি থাকলে এইটা প্লাস হবে, যদি হ্রাস থাকতো তাহলে এই চিহ্নটা মাইনাস হবে। এর পরের টাইপে আমি রেখেছি, ঠিক আছে। এই দুটো অ্যাকচুয়ালি একটাই টাইপ, আমার দুটো টাইপ আলাদা করার দরকার ছিল না। শুধুমাত্র এই প্লাসটা শুধুমাত্র প্লাস হবে বৃদ্ধির ক্ষেত্রে, আর মাইনাস হবে তোমার হ্রাসের ক্ষেত্রে। এবার আমি দুটো প্রশ্ন একটু বলি, এক লাইনে উত্তর হয়ে যাবে যে কয়লার দাম 10% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ আগে যা হতো যদি সেই সেম খরচ রাখতে চায়, তাহলে কয়লার বরাদ্দ কতটা কমাতে হবে। আমার ওই সূত্র উপরে কি আছে? x মানে এখানে 20, 20-র নিচে হচ্ছে 100 + 20 × 100 বাইরে পার্সেন্টেজ, এটাই হবে আমার উত্তর। খেয়াল করো, এই যে x/100 + x × 100 বাইরে পার্সেন্টেজ, তাহলে এটা কাটাকাটি করলে মানে আমি কাটাকাটি করার আগে একটুখানি লিখে নিচ্ছি, এটা 120 × 100 বাইরে পার্সেন্টেজ, তার মানে হচ্ছে এটা 6, তার মানে এটা 3, এটা 2, তাহলে 50-এর 3 মানে 16/2-3, এইটা হবে অ্যান্সার। এবার এটা প্রথমে রয়েছে বৃদ্ধি পেয়েছে, যদি এটা এখানে থাকতো যে হ্রাস পেয়েছে, তাহলে কয়লার বরাদ্দ কতটা বাড়ানো যাবে, তাহলে আমরা কিন্তু জাস্ট এখানে এই 100 + 20 লিখেছি, এখানে জাস্ট 100 - 20 লিখবো। এটা একটা পরে রয়েছে, আমি এর পরে প্রশ্নটা একটু আলোচনা করি। দেখো আমার এখানে বলা ছিল একজনের আয় যদি আরেকজনের থেকে এই যে এখানে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা রূপে বলা রয়েছে, এখানে এটা ঢোকানোর দরকার ছিল যে এই আয়ও যদি একজনের আয় আরেকজনের থেকে যদি 10% বেশি হয়, ঠিক ওই সেম সূত্র।
দেখো কবিতার আয় সবিতার আয় অপেক্ষা 10% বেশি, যেহেতু বেশি রয়েছে তাহলে আমার ওই সূত্রটা। আচ্ছা, তাহলে সবিতার আয় কবিতার থেকে কত কম, আমরা ওই উপরে কত লিখবো না, উপরে লিখবো 10, নিচে লিখবো 100 প্লাস 10, বাইরে 100, এর বাইরে পার্সেন্টেজ। তাহলে আমার কত উত্তর হবে, 100 নিচে 110 ইন্টু 100, বাইরে হচ্ছে তোমার পার্সেন্টেজ। তার মানে হচ্ছে এটা কাটাকাটি বা শূন্য শূন্য যদি কেটে দিই 11, তাহলে হবে 9.1/11% কম। একবারে অ্যান্সার চলে আসবে। এগুলোর জন্য এইগুলো তোমাকে মুখস্থ করে রাখতে হবে, যে আমি এই এখানে টাইপ 2 তে যে কটা আলোচনা করেছি এর সাথে এটাও ঢুকবে, যে যদি একজনের আয় আরেকজনের থেকে 10 মানে x% বেশি হয়, তাহলে দ্বিতীয় জনের আয় প্রথম জনের থেকে কত শতাংশ কম হবে, এটাও ওখানে টাইপ 2 প্রশ্ন। বলা হয়েছে যে অ্যাপ্লাইং পুলিং ফোর্স অফ স্ট্রিং অফ রাবার, একটা রাবারের স্ট্রিং এ ফোর্স প্রয়োগ করা হয়েছে, যার ফলে সেটা 40% বেড়ে গেছে। দেন তারপর ফোর্সটা আবার তুলে নেওয়া হয়েছে, তাহলে তার লেন্থ কতটা কমবে। তাহলে সেম সূত্র আমার একটু আগে যেটা বলেছি, আমার এই যত পার্সেন্ট বেড়েছে সেটা উপরে, নিচে 100 প্লাস তত ইন্টু 100 বাইরে পার্সেন্টেজ। নিজেরা এটা কাটাকাটি করে এটা আগিয়ে যাবে। এরপর আমার টাইপ 3, আমি একটু আগে তোমাকে ওখানে বলেছিলাম যে প্রথমে বৃদ্ধি পেলে অ্যাকচুয়াল ওটা এটা হচ্ছে টাইপ 2 এর মধ্যে থাকার দরকার। সেখানে হচ্ছে শুধুমাত্র এই চিহ্নটা, এই যে চিহ্নটা এটা চেঞ্জ হবে, যদি প্রথমে বৃদ্ধি হয় তাহলে প্লাস হবে, যদি প্রথমে হ্রাস হয় তাহলে এটা মাইনাস হবে। দেখো এখানে ওই একই কথা লেখা রয়েছে যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা x% কম। দেখো ওখানে প্রথমে ছিল বেশি, এখানে কম হলে শুধু জাস্ট মাইনাস হবে। এবার একটি বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে গেলে একদিকের বাহু x% হ্রাস পেলে অপর দিকের বাহু কত বৃদ্ধি হবে, দেখো ঠিক ওর বিপরীত, তাই এটা মাইনাস। এরকম এখানে আমার একটা এক্সাম্পল রয়েছে, দেখো বলা হয়েছে ইফ এ এর স্যালারি ইজ 25% লেস দেন বি, তার মানে হচ্ছে এ এর বেতন বি এর থেকে 25% কম। তাহলে তার মানে আমি উপরে লিখবো 25, আচ্ছা পুরোটা পড়ে নি। দেন হাউ মাচ পার্সেন্ট অফ বি স্যালারি মোর দেন অফ এ, তার মানে বি এর স্যালারি থাকে এ, তাহলে এ এর থেকে কত বেশি সেটা বের করব। যেহেতু প্রথমে আমার লেস দেন রয়েছে, তাহলে এটা হবে 100 মাইনাস 25 ইন্টু 100 বাইরে পার্সেন্টেজ। তাহলে কত উত্তর হবে, 25 এর নিচে 75 ইন্টু 100, বাইরে হচ্ছে তোমার পার্সেন্টেজ। এবার তোমরা এই টাইপের বিভিন্ন প্রশ্ন তোমরা প্র্যাকটিস করবে, তাহলে দেখবে ব্যাপারগুলো আরো ইজি হবে। এখানে টাইপ 4 রেখেছি আমি। দেখো টাইপ 4 এ বলা আছে, যেগুলো এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে, দেখো কোন পরীক্ষায় x% বাংলায় এবং y% ইংরেজিতে ফেল করে, যদি উভয় বিষয়ে z% ফেল করে, তবে পাসের হার তার সূত্র বলা হয়েছে 100 থেকে বিয়োগ দেবো কোনটা, এটাকে বন্ধনীতে রেখেছি x প্লাস y মাইনাস জেড। আচ্ছা, এটা আমি এই যে বলছি সূত্র হিসাবে মুখস্থ রাখতে হবে, এই সূত্র ছাড়াও এটা করে দেওয়া যাবে, খুব সহজে করে দেওয়া যাবে। সেটা আমি একটু, যেহেতু তোমরা শিখছো তাই আমি এটা একটু বলবো, বলার পরে সূত্র তো আমার হাতেই রইলো, সূত্র যদি মনে থাকে তাহলে সূত্র অবশ্যই করবে। আর এর এছাড়া অথবা দিয়ে লেখা রয়েছে, দেখো এখানে উভয় বিষয়ে ফেল পাসের গল্প রয়েছে, আর এখানে অন্য রয়েছে যে একটি শ্রেণীতে x% ইংরেজিতে, y% অঙ্কে এবং z% উভয় বিষয়ে পড়ে। এটাও এই টাইপের খুব প্রশ্ন আছে, আসে দেখবে। বলছে শতকরা কতজন ইংরাজি বা অঙ্কে পড়ে, সেটা তোমাকে বের করতে বলা হয়েছে, শতকরা কতজন ইংরাজি বা অঙ্কে পড়ে। যাই হোক, এটা সূত্র রয়েছে, আমি একটু আগে তোমাকে বলছিলাম। এটা আমাদের ওই মনে করো এই বাম দিকের বৃত্তটা তোমার হচ্ছে বাংলা বোঝাচ্ছে, আর ডান দিকের বৃত্তটা এটা হচ্ছে তোমার ইংরাজি বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে বাংলা আর এটা হচ্ছে ইংরাজি, আর এই মাঝখানে যে এটা হচ্ছে উভয় আছে, বাংলাও আছে এবং ইংরাজিও আছে। তাহলে এখানে বলেছে যে x% বাংলায়, y% ইংরাজিতে, তাহলে টোটাল বৃত্তটা হচ্ছে x, তাহলে টোটাল বৃত্ত হচ্ছে x,
তাহলে আমার এই বাম দিকে এই উভয়টা বাদ দিলে কত হবে? বাম দিকেরটা এক্স মাইনাস জেড। দেখো এটা তো জেড, আর এটা এটা জেড, আমি এটা লিখছি এখানে জেড। ডান দিকেরটা কি হবে? যেহেতু এইটা জেড, তাহলে টোটালটা ছিল ওয়াই, তাহলে ওয়াই মাইনাস হচ্ছে জেড। এইবারে তোমাকে বলা হয়েছে যে যদি উভয় তবে পাশের হার কত। খেয়াল করো, আমার হচ্ছে এটা হচ্ছে ফেল করেছে শুধু বাংলায়, এটা উভয় বিষয়ে ফেল করেছে, এটা হচ্ছে আমার শুধু ইংরেজিতে ফেল করেছে। তাহলে আমি আগে ফেলের হিসাবটা করে নিই। তাহলে কি হবে? এইটা প্লাস এইটা, তাহলে দাঁড়াবে এক্স প্লাস ওয়াই, অ্যাকচুয়ালি একটা জেড বাদ চলে যাবে, মাইনাস জেড। এবার তাহলে পাস কত হবে? তাহলে 100 থেকে এটা জাস্ট বিয়োগ। আমি এটা থিওরিটা বললাম, ঠিক আছে, কিন্তু তোমাদের যদি এটা মুখস্থ রাখতে পারো অঙ্কটা হয়ে কত সহজে হয়ে যাবে। তাহলে 100 থেকে কি করব? এক্স প্লাস ওয়াই, মানে যেটা হচ্ছে শুধু ওই সাবজেক্টে, না সরি শুধু বলছি, যে ওই সাবজেক্টে ফেল বা ওই শ্রেণীতে ওই ইংরাজিতে তোমার পড়ে এতজন বা অঙ্কে পড়ে এতজন, সেইগুলো বসিয়ে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এটা করলেই হয়ে যাবে সূত্রে। আমার একটা প্রশ্ন দেখো, কোন একটি পরীক্ষায় পরীক্ষার্থীদের বাংলায় 17% এবং ইংরেজিতে 18% ফেল করেছে। যদি বাংলা এবং ইংরাজি উভয় বিষয়ে 5% ফেল করে, তাহলে উভয় বিষয়ে পাশের হার। একদম সেম প্রশ্ন। তাহলে কি করব? 100 মাইনাস এই যে 17 প্লাস 18, এর থেকে উভয় বিষয়টা বাদ দেব। তাহলে কত হবে? 100 মাইনাস 35 থেকে 5 বাদ দিলে 30, তাহলে উত্তর হবে 70%। পাশের হার হচ্ছে 70%। খুব ইজি। এরপর আরো একটা প্রশ্ন, কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের 25% গণিতে এবং 20% ইংরেজিতে পাশ করে। যদি 10% উভয় বিষয়ে পাশ করে, তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে? সেম প্রশ্ন, নিজেরা এটা করবে, এটা তোমাদের জন্য রাখলাম। এরপর এরপর আমার টাইপ 5, তো এটা দিয়েই আমি শতকরা আলোচনা শেষ করব। তো এখানে রয়েছে দেখো, বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের হ্রাস বা বৃদ্ধির হার, তার সূত্র একটা বলে দেওয়া হয়েছে। তো এটা মানে হচ্ছে, আমি মনে করছি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। মনে করছি যে যেহেতু বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আছে এবং প্রস্থ রয়েছে, আমি এই এক্সটা দিয়ে দৈর্ঘ্য বুঝিয়েছি। মনে করছি যে প্রথমে দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য বৃদ্ধি পেলেও কথার কথা x%, আর প্রস্থ সে বৃদ্ধি হতে পারে, হ্রাস হতে পারে y%। যদি হয়, তাহলে আমার ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস হবে, তার সূত্র হচ্ছে এটা। এইবার তাহলে আমরা এখানে কি করব? যদি x বৃদ্ধি হয় তাহলে প্লাস লিখবো, যদি y বৃদ্ধি হয় প্লাস লিখবো, এবং তাহলে এখানে সবকটা প্লাস হয়ে যাবে। যদি x হ্রাস হয়, মানে এদের দুজনের মধ্যে কেউ একজন হ্রাস আর কেউ একজন বৃদ্ধি হয়, তাহলে আমি সেই জায়গাটা কি করব? শুধুমাত্র আমি যেখানে বৃদ্ধি সেখানে প্লাস দেব, আর যেখানে হ্রাস সেখানে মাইনাস দেব। দেওয়ার পর আমার যদি লাস্ট রেজাল্ট পজিটিভ পার্সেন্টেজ আসে, তাহলে বলবো যে ক্ষেত্রফল বৃদ্ধি হবে অত পার্সেন্ট। আর যদি নেগেটিভ আসে, তাহলে বলবো না, ক্ষেত্রফল হ্রাস হবে অত পার্সেন্ট। আর যদি প্রথমেই দুটো সব হ্রাস হয়, মানে দৈর্ঘ্য হ্রাস আর প্রস্থ যদি আমার হ্রাস হয়, তাহলে আমার লাস্টে যে অ্যান্সার বেরোবে সেটা নিশ্চয়ই মাইনাস দিয়ে আসবে। তার মানে আমি মাইনাস মানে হচ্ছে হ্রাস বোঝানোর জন্য, তাহলে আমার অত পার্সেন্ট হ্রাস হয়েছে। আমি একটা এক্সাম্পল তোমাদের বলছি, তাহলে নিশ্চয়ই সূত্রটা বুঝতে পেরেছো। এবারে একটা এক্সাম্পল দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেয়েছে, প্রস্থ 10% বৃদ্ধি পেয়েছে। তার মানে এক্স হচ্ছে আমার এখানে প্লাস, এক্সটা হচ্ছে প্লাস, সেটা 20%, আর ওয়াইটা হচ্ছে আমার, ওয়াইটাও আমার এখানে প্লাস, সেটা হচ্ছে 10%। তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এখানে লিখবো 20 প্লাস 10 প্লাস 20 ইন্টু 10, নিচে হলো 100, বাইরে পার্সেন্টেজ।
যা আসবে তাই। এবার মনে করো না আমার এখানে এই এক্সটা বৃদ্ধি নেই, মনে করো এক্সটা আমার হ্রাস আছে, তাহলে এক্স হচ্ছে আমার হ্রাস এবং তার হার হয়তো তোমার 20 দেওয়া রয়েছে, তাহলে তুমি কি করবে, এখানে লিখবে -20, আর মনে করো আমার তোমার প্রস্থটা হচ্ছে বেড়েছে 10%, তাহলে এখানে +10, এখানে প্লাস -20 ইন্টু 10, নিচে তোমার 100, এখানে হচ্ছে পার্সেন্টেজ, তাহলে এটা কত হবে -10, এখানে হবে কাটাকাটি করলে হচ্ছে -2, তার মানে হবে যে -12%। এই মাইনাস দিয়ে বোঝাচ্ছে যে ক্ষেত্রফল হ্রাস হবে 12%। হয়ে গেল। তাহলে একটা প্লাস একটা মাইনাস থাকলে আশা করছি বোঝা গেল। এবার যদি এমন হয় যে দুটো সব মাইনাস আছে, আমার মনে করো যে দৈর্ঘ্য হ্রাস হয়েছে আর প্রস্থ, তাহলে দৈর্ঘ্য 20% হ্রাস হয়েছে এবং প্রস্থ 10% হ্রাস হয়েছে, এই দুটো সব হচ্ছে তোমার হ্রাস হয়েছে, তাহলে তুমি কি করবে, এখানে -20, এখানে দেবে -10, এখানে প্লাস, এখানে -20, এখানে গুণ হবে -10, নিচে হলো তোমার 100, বাইরে পার্সেন্টেজ চিহ্ন, তাহলে কি হবে -30, আর উপরে দেখো তোমার মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে, আর এই কাটাকাটি করলে +2 হবে, তাহলে বোঝা গেল যে -28%, তার মানে ক্ষেত্রফল হচ্ছে 28% হ্রাস হবে। এই মাইনাস দ্বারা আবারও বলে দিচ্ছি তোমার হ্রাস বোঝাচ্ছে, এই জিনিসটা খেয়াল রাখবে। তাহলে আমার এখানে আহ, শতকরার আমি 5টা টাইপ আলোচনা করেছি, এই 5টা টাইপ দিয়ে নিজেরা অঙ্ক প্র্যাকটিস করবে, যত বেশি প্র্যাকটিস করবে তত দেখবে তোমার কাজ ইজি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি আমার ক্লাস ভালো লাগে তাহলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আজ এই পর্যন্ত থাকলো।